আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে থাকছে আয়কর পরিপত্র 2025-26 অনুসারে আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে কিভাবে অনলাইনে দ্বিতীয়বারের মতো জিরো রিটার্ন সাবমিট করবেন সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি নিজে নিজে ঘরে বসেই দ্বিতীয়বারের মতো অনলাইনে জিরো ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। এই জন্য আপনি আপনার কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলে থাকা একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনার যে সার্চ বার আছে এখানে লিখবেন ই রিটার্ন। এই যে ই রিটার্ন লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এই পেজে এসে প্রথমে দেখবেন ই রিটার্ন, আপনারা এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে এখানে যে 6টা অপশন আছে এই 6টা অপশন থেকে আপনারা ই রিটার্ন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আর ইউ রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম বলছে ই রিটার্ন সিস্টেমে কি আপনি রেজিস্ট্রেশন করেছেন। যদি করে থাকেন আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন। আর যদি না করে থাকেন তাহলে আই এম নট ইয়েট রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন। তো যারা এখনো রেজিস্ট্রেশন করতে পারেননি আপনারা কিভাবে মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেই ভিডিওর লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অথবা এই যে এখানে আই বাটন আছে এখানে ক্লিক করেও আপনারা ভিডিওটা দেখে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। তো আমার ক্লায়েন্টের অলরেডি রেজিস্ট্রেশন করা আছে তাই আমি আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করব। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে দেখেন ওয়েলকাম সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট। এখানে আপনি আপনার 12 ডিজিটের টিন নাম্বার, পাসওয়ার্ড, তারপরে ক্যাপসা দিয়ে সাইন ইনে ক্লিক করবেন। তারপরে দেখেন যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান কিভাবে আপনি পাসওয়ার্ড রিসেট করবেন সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অথবা আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আপনি পাসওয়ার্ড রিসেট করে নিতে পারেন। চেঞ্জ মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাইলে এই যে ফরগট পাসওয়ার্ড যেভাবে ঠিক একইভাবে মোবাইল নাম্বারও আপনি পরিবর্তন করতে পারবেন, তবে অবশ্যই মোবাইল নাম্বারটি আপনার এনআইডি দিয়ে কেনা হতে হবে। আচ্ছা, এখন আমি এখানে 12 ডিজিটের টিন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে দেই। তো আমি দিয়ে দিলাম। এখন এখানে যে ক্যাপসাটা আছে এই ক্যাপসাটা এখানে বসাবো। ক্যাপসা বসতে সমস্যা হলে আপনি এখানে ক্লিক করে আপনার সুবিধা অনুযায়ী ক্যাপসা এনে এখানে বসিয়ে দিবেন। তো আমি ক্যাপসাটা দিয়ে দিই। এখন আমি সাইন ইনে ক্লিক করব। হ্যাঁ, সাইন ইনে ক্লিক করার পরে ই রিটার্ন, ওয়েলকাম টু ই রিটার্ন, দেশের সমৃদ্ধির অংশ হয়ে উঠুন। এখানে দেখেন আপনার ছবি এবং নাম দেখা যাবে। আর এখানে অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26। তো যারা এখনো 2024-25 দেননি আপনারা এই যে ড্রপ ডাউন বাটনে ক্লিক করে 2024-25 এখনো দেওয়ার সুযোগ আছে, আপনারা দিতে পারেন। তো আমার ক্লায়েন্ট এটা দিয়ে ফেলেছে, এখন আমি 2025-26 এটা দিব। এটা দিয়ে এখন এইদিকে রেগুলার ই রিটার্ন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আমরা অ্যাসেসমেন্ট ইনফরমেশনে আসছি। রিটার্ন স্কিম সেলফ অটোমেটিক থাকবে, অ্যাসেসমেন্ট ইয়ার এটা অটোমেটিক থাকবে, ইনকাম ইয়ার 1/7/2024 থেকে 30/6/2025 পর্যন্ত এটা অটোমেটিক থাকবে। রেসিডেন্ট স্ট্যাটাস আপনি এদেশের নিবাসী কিনা, যদি আপনি এদেশের নিবাসী হন রেসিডেন্ট দিবেন, অনিবাসী হলে নন রেসিডেন্ট দিবেন। তারপরে ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম, যেহেতু আমরা এখানে হেডস অফ ইনকামে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট দেখাবো তাহলে ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম নেই, এই জন্য নো দিব। তারপর দেখেন এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার, অবশ্যই এখানে ইয়েস দিবেন, যেহেতু ওনার বেসিক এবং উৎসব ভাতা এগুলি কিন্তু ট্যাক্সেবল, এই জন্য এখানে ইয়েস দিবেন। আচ্ছা, এরপর দেখেন ইনকাম ফ্রম রেন্ট, যদি আপনার বাড়ি ভাড়া থেকে আয় এসে থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। ইনকাম ফ্রম এগ্রিকালচার, যাদের কৃষি খাত থেকে আয় হয় তারা এটা সিলেক্ট করবেন। ইনকাম ফ্রম বিজনেস, যারা বিজনেস থেকে আয় হয় এটা দিবেন। ক্যাপিটাল গেইনস, মূলধনী ব্যবসা যাদের আছে তাদের যদি আয় হয় তাহলে এখানে দিবেন। ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, যাদের সঞ্চয়পত্র বা এফডিআর থেকে ইনকাম হয় আপনারা এটা সিলেক্ট করবেন। ইনকাম ফ্রম আদার সোর্সেস, অন্যান্য উৎস থেকে যদি আয় এসে থাকে তাহলে আপনারা এটা সিলেক্ট করবেন। নিচে আছে আরো 4টা দেখেন, এনি ইনকাম ফ্রম দ্য ফলোইং সোর্সেস, এজ এ পার্টনার অফ এ ফার্ম যদি হয়ে থাকেন এটা দিবেন। এজ এ মেম্বার অফ এন এওপি যদি হয়ে থাকেন এটা দিবেন। ইনকাম আর্নড আউটসাইড বাংলাদেশ যদি হয়ে থাকে তাহলে এখান থেকে দিবেন। ইনকাম আর্নড বাই দ্য স্পাউস অর মাইনর চিলড্রেন নট অ্যাসেসড সেপারেটলি, অর্থাৎ স্বামী অথবা স্ত্রী বা নাবালক সন্তান দ্বারা যদি আয় হয়ে থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। আর ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম এটা কিছু দেওয়ার দরকার নেই। তো আপনাদের যতটা ইনকাম সোর্স আছে এখানে কিন্তু দেখাই দিবেন। তো আমার ক্লায়েন্টের যেহেতু একটা ইনকাম সোর্স তাই আমি একটা দেখাইলাম, দিয়ে তারপরে আমি এখানে সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করার পরে দেখেন আমরা এখন এডিশনাল ইনফরমেশনে আসি। লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, আপনার আয়ের যে প্রধান উৎস তার লোকেশনটা কোথায় এখানে ক্লিক করে যদি ঢাকা উত্তর সিটি হয় এটা দিবেন, ঢাকা দক্ষিণ সিটি হলে এটা দিবেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন হলে এটা দিবেন, আদার সিটি কর্পোরেশন হলে এটা দিবেন, এনি আদার এরিয়া হলে আপনারা এটা দিবেন। ঠিক আছে, তো আমার ক্লায়েন্টের হলো এনি আদার এরিয়া তাই আমি এটা দিলাম। ওয়ার ওয়ান্টেড গ্যাজেটেড ফ্রিডম ফাইটার, যারা গ্যাজেটেড আহত মুক্তিযোদ্ধা আছেন আপনারা এটা দিতে পারেন। পারসন উইথ ডিসেবিলিটি, অক্ষম ব্যক্তি থাকলে এটা দিতে পারেন। ক্লেম বেনিফিট এজ এ প্যারেন্ট অর লিগাল গার্জিয়ান অফ এ পারসন উইথ ডিসেবিলিটি, কোন ডিসেবিলিটি ব্যক্তি থাকলে আপনারা এটা দিতে পারেন। তারপর দেখেন ট্যাক্স রিবেট অর্থাৎ কর অব্যাহতি, ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, তার আগে আমি একটা তথ্য দেখাই আপনাদের।
এই যে তথ্যটা হলো 2025-26 করবর্ষের জন্য প্রযোজ্য আয়করের হার। আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনার মোট আয় যদি 3,50,000 টাকার উপরে না হয়, তাহলে আপনার ট্যাক্স শূন্য হবে। আপনি মহিলা / 65 বছর বা তার ঊর্ধ্বে হলে 65 বছর বা তার ঊর্ধ্বে এখানে পুরুষ মহিলা উভয় হতে পারেন। হ্যাঁ, আপনাদের ইনকাম যদি 4 লক্ষ টাকার উপরে না হয়, তাহলে আপনাদের ট্যাক্স শূন্য আসবে। তৃতীয় লিঙ্গ বা প্রতিবন্ধী হলে আর আপনাদের ইনকাম যদি 4,75,000 টাকা ওভার না হয়, তাহলে আপনাদের ট্যাক্স শূন্য। গেজেটেড ভুক্ত যোদ্ধাহত মুক্তিযোদ্ধা, আপনাদের যদি বছরে ইনকাম 5 লাখ টাকার উপরে না যায়, তাহলে আপনার ট্যাক্স শূন্য হবে। এটা মনে রাখবেন। আচ্ছা, আমরা আবার রিটার্নে যাই। তো এটা দেখালাম এই কারণেই যে এই যে ট্যাক্স রিবেটটা আছে, ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, আপনি যে বিনিয়োগ করেছেন সেই বিনিয়োগের উপর কি ট্যাক্স ক্লেম করতে চান? এটা হলো যাদের ইনকাম 3,50,000-এর উপরে বা 4 লক্ষের উপরে বা 4,75,000-এর উপরে বা 5 লক্ষের উপরে আছে, আপনারা এটা দিলে লাভ আছে। আর যাদের ট্যাক্স নাই, জিরো আসে, আপনারা নো দিলেও হবে, ইয়েস দিলেও হবে। তো যাক, সবসময় যেহেতু আমরা এটা ইয়েস দিয়ে আসছি, এখানে ইয়েসই থাকুক, সমস্যা নেই। এখন এখানে দেখেন IT 10B রিকোয়ারমেন্টস, গ্রস ওয়েলথ ওভার 50 লাখ। আপনার কি 50 লক্ষ টাকার উপরে সম্পদ আছে? যদি থাকে ইয়েস, না থাকলে নো। ওন মোটর কার, আপনার যদি 1500 সিসি বা তার উপরে মোটর কার থাকে, আপনি ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। মোটরসাইকেলের জন্য এখানে এটা সিলেক্ট করার কোনো দরকার নেই। ওন অফশোর প্রপার্টি, আপনার কি বিদেশে কোনো প্রপার্টি আছে? যদি থাকে ইয়েস, না থাকলে নো। শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, আপনি কি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার? থাকলে ইয়েস, না থাকলে নো। হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, আপনার সিটি কর্পোরেশনের ভিতরে কি কোনো প্রপার্টি আছে? থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। যাদের আছে, ইয়েসে ক্লিক করে আপনি এখানে পরিমাণটা অবশ্যই স্কোয়ার ফিটে দিবেন। তো আমার ক্লায়েন্টের না, এটা তুলে দিলাম। আচ্ছা, তারপরে কি বলছে দেখেন, IT 10B মে নট বি ম্যান্ডেটরি, স্টিল ওয়ান্ট টু সাবমিট, এটা এএসসি থাকবে। যেহেতু আপনার 50 লক্ষ টাকার নিচে সম্পদ, তাই এটা এএসসি থাকবে। এই অবস্থায় আপনি সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে আমরা যে এতক্ষণ করে আসলাম, এটা ছিল অ্যাসেসমেন্ট। এখন আসছি ইনকামে। এইভাবে একটা একটা করে যাব আমরা রিবেটে, এক্সপেন্ডিচারে, অ্যাসেটস এন্ড লায়াবিলিটিসে, ট্যাক্স এন্ড পেমেন্ট, রিটার্ন ভিউ। এইভাবে আমরা সামনে অগ্রসর হব। আচ্ছা, যাই হোক, এখন যেহেতু আমরা ইনকামে আসি, তো ইনকাম ডিটেলস, এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট টাইপটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করে গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রু আইবাস প্লাস প্লাস হয়ে থাকলে এটা দিবেন। গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট নট থ্রু আইবাস প্লাস প্লাস যারা, এটা দিবেন। প্রাইভেট অর আদার দেন গভর্নমেন্ট পে স্কেল যারা পেয়ে থাকেন, আপনারা এটা দিতে পারেন। যারা এমপিভুক্ত স্কুলে আছেন, আপনারা এটা দিবেন। আপনারা এটা দিবেন না, এটা হলো ফুললি সরকারি যারা, তাদের। আপনারা অনেকেই এইটা দিয়ে করতেছেন, যেহেতু আইবাস থেকে কিছু অংশ আপনারা পেয়ে থাকেন, এর জন্য আপনারা এটা দিচ্ছেন। কিন্তু আসলে এটা না, আপনারা এটাই দিবেন। তারপরে স্যালারি সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট, এটা হলে এটা দিবেন। তো আমার যে ক্লায়েন্ট, উনি ফুললি সরকারি এবং ওনার বেতন ভাতা দিয়ে আইবাস থেকেই আসে, এর জন্য আমি এটা দিব। দেওয়ার পরে ওনার নেম অফ দ্য অফিস, অর্থাৎ উনি যেহেতু শিক্ষক, এখানে ওনার স্কুলের অ্যাড্রেসটা দিলেই হবে। আপনি যে অফিসে চাকরি করেন সেই অফিসের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ক্লায়েন্টের অ্যাড্রেসটা দিয়ে দিই। তো আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখন এখানে ডেজিগনেশন, মানে আপনার পদবিটা কি, সেই পদবিটা দিয়ে দিবেন। তো আমি এখানে পদবিটা লিখে দিই। তো আমি পদবিটা দিয়ে দিলাম অ্যাসিস্ট্যান্ট টিচার। আপনি আপনার পদবি কিন্তু এখানে দিবেন। আচ্ছা, এখন স্ক্রল করে আমরা নিচের দিকে আসি। পার্টিকুলার্স, এখানে দেখেন বেসিক পে 1 বছরের, এই 1 বছরটা কিন্তু আপনার 1/7/2024 থেকে 30/6/2025 এর ভিতরে আপনার যে বেসিকটা, সেই বেসিককে 12 দিয়ে গুণ দিয়ে এখানে বসাবেন। তারপরে আমি দেখাচ্ছি আপনাদের একটু। এই যে দেখেন, অ্যানুয়াল স্যালারি স্টেটমেন্ট 2024-25, অ্যাসেসমেন্ট ইয়ারটা হলো 2025-26, আর ইনকাম ইয়ারটা দেখেন 1/7/2024 থেকে 30/6/2025। ওনার পদবিটা এখানে দিয়ে দিয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার। ওকে, তারপরে এখানে পার্টিকুলার্স গুলি আছে। তারপরে এখানে মান্থলি কত পেয়ে থাকে, এখানে 12 মাসে কত পেয়ে থাকে, এখানে টোটাল কত পেয়ে থাকে। এই ক্ষেত্রে দেখেন বেসিক পে দিছে উনি 17,960, এটার 12 দিয়ে গুণ দিয়ে যা আসছে এটা। তারপরে হাউস রেন্ট অ্যালাউন্স ওনার 40% যা আসছে, এটাকে 12 দিয়ে গুণ দিয়ে এটা। মেডিকেল অ্যালাউন্স 1500 টাকা করে 12 মাসে 18,000 টাকা। তারপরে বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স 20% এটা আসছে, একবার পাইছে, এই জন্য এটা। ফেস্টিভ্যাল অ্যালাউন্স বেসিকের সমান, এটা 2বার পাইছে বছর, এই জন্য এটা 2 দিয়ে গুণ করে এটা। তারপর জিপিএফ ইন্টারেস্ট, এটাও আমি দেখাবো আপনাদের। ওনার ইন্টারেস্টটা কোন জায়গা থেকে আনছে এটা দেখাবো। এটা এত টাকা বছরে একবার, এই জন্য 1 দিয়ে এটাকে গুণ করার পর এটা আসছে। ডেয়ারনেস অ্যালাউন্স অবলিক স্পেশাল বেনিফিট, যারা বিশেষ প্রণোদনা পাচ্ছেন এটা দেখাবেন। উনি সর্বনিম্ন যেটা 1000 করে, এটা পাচ্ছে 12 মাসে 12,000। এডুকেশনাল অ্যালাউন্স 500 করে 2 সন্তানের জন্য 1000, এটা 12 মাসে 12,000 টাকা পাইছে। টিফিন অ্যালাউন্স প্রতি মাসে 200 করে, 12 মাসে 2400 টাকা। আর রেস্ট এন্ড
অ্যান্ড রিক্রিয়েশন উনি শান্তি বিনোদন ভাতা পাইছে, এই জন্য এটা একবার পাইছে বছরে, এই জন্য এই টাকাটা দিয়ে দিলাম। তো টোটাল কিন্তু ওনার আসছে এই যে এইটা। তারপরে এইটা থেকে দেখেন ওনার ডিডাকশন অফ জিপিএফ এ কাটে 1000 করে 12 মাসে 12,000 টাকা, ওয়েলফেয়ার ফান্ডে প্রতি মাসে 150 করে 12 মাসে 1800 টাকা, এবং রেভিনিউ স্টাম্প উনি যেহেতু মুসলমান এই জন্য ওনার 150 টাকা কাটে। হ্যাঁ, তো আপনারা যারা অন্য ধর্মের আছেন আপনাদের কিন্তু 140 টাকা কাটবে। তো এইভাবে টোটাল ডিডাকশন কর্তনটা কিন্তু 13,950 টাকা। তাহলে কর্তন বাদে যে বেতন ভাতা দিই, তো কর্তন সহ বেতন ভাতা হলো ওইটা, এটা থেকে আমরা কর্তন বাদ দিয়ে উনি গ্রান্ড টোটাল অর্থাৎ সর্বমোট যেই টাকাটা পান এটা হলো এই টাকা। তো কিভাবে কর্তন করবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দিব। তারপরে দেখেন ওনার একটা লোন আছে এখানে, উনি 12 লক্ষ টাকা লোন তুলেছিল, এর মধ্য থেকে লোনের ইন্টারেস্ট দিয়ে ফেলেছে এত টাকা, ওনার কিন্তু ব্যাংকে মানে ওনার আর লোন এত টাকা বাকি রয়েছে, এটাও আমরা এই রিটার্নে দেখিয়ে দিব। আচ্ছা, তো আপনারা এই ধরনের বেতন বিবরণী কিভাবে এমএস ওয়ার্ড দিয়ে তৈরি করবেন সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অথবা এখানে আই বাটন আছে, এই আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আপনারা নিজের বেতন বিবরণী নিজে তৈরি করতে পারবেন। আচ্ছা, এখন আমরা আবার রিটার্নে যাই। তো এখানে বেসিক পেটা আমি ওই বেতন বিবরণী থেকে কপি করে এনে এখানে বসিয়ে দিব, হাউস রেন্টও বসিয়ে দিব, মেডিকেল অ্যালাউন্সটা দিব, বাংলা নিউজটা দিয়ে দিব, তারপরে ফেস্টিভ্যালটা দিয়ে দিব, 2বার উৎসব বোনাস পাইছি এটা দিয়ে দিব, দিয়ে দিলাম। এখন ওনার আরো কিছু অপশন কিন্তু বাকি আছে, তো সেইগুলি আনার জন্য অ্যাড মোরের আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এখান থেকে আগে আনি এগুলি। হ্যাঁ, ওনার কি কি আছে দেখেন, এটা আছে বিশেষ প্রণোদনা ওনার 12,000 টাকা, এটা দিয়ে দিব। তারপরে দেখেন এখানে ওনার কিন্তু আরো রয়েছে, এগুলি আমরা দিব। এডুকেশনাল অ্যালাউন্স ওনার 2 সন্তানের জন্য 500 করে 12,000 টাকা এক বছরে, এটা দিয়ে দিব। তারপরে জিপিএফ ইন্টারেস্ট এটা সিলেক্ট করব, করে আমরা জিপিএফ ইন্টারেস্টটা কই থেকে দিব আমি একটু দেখাচ্ছি আপনাদের। তো এই যে দেখেন জিপিএফ স্লিপ, তো আপনারা মোবাইল দিয়ে কিভাবে জিপিএফ স্লিপ ডাউনলোড করবেন সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অথবা এই যে আই বাটন আছে এখানে ক্লিক করে ভিডিওটা দেখে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে জিপিএফ স্লিপ ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন আমরা একবার এখান থেকে চলে যাই যে অ্যাকাউন্ট নাম্বার এখানে দুইটা, একটা আছে উপরে, নিচে আছে ওল্ড, যেটা এটা, তো আপনারা ওল্ড দিবেন না, আপনারা উপরেরটা দিবেন। দ্বিতীয়ত দেখেন প্রফিট অফ দ্য ইয়ার, ওই যে জিপিএফ ইন্টারেস্ট যেটা আসছে এটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তারপরে ক্লোজিং ব্যালেন্স যেটা অ্যাসেটে আমরা দেখাবো এখান থেকে নিয়ে দেখাবো। হ্যাঁ, মনে রাখবেন, এবং অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু অবশ্যই উপরেরটা দিবেন। আর উনি প্রতি মাসে 1000 করে 12 মাসে যে 12,000 টাকা এটা এখানে আছে, এটা আমরা দেখাই দিব। আমরা আবার রিটার্নে চলে যাই। তো আমি জিপিএফ ইন্টারেস্ট এখানে বসিয়ে দিলাম। এখন আমি অ্যাড মোর এখানে ক্লিক করি, আরো যেহেতু ওনার তথ্য আছে বাকি এটা আমি দিয়ে দিব। এই যে রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন অ্যালাউন্স শান্তি বিনোদন ভাতা এটা দিয়ে দিব, এটা উনি বেসিকের সমান পাইছে, তো আমি এটা দিয়ে দিলাম। আর বাকি আছে ওনার টিফিনটাও আমি এখান থেকে গিয়ে আমি টিফিনটা এনে দিব। এই যে টিফিন, তো এটা দিয়ে দিই। টিফিনটা উনি প্রতি মাসে 200 টাকা করে, এক বছরে 2400 টাকা পেয়েছেন, তো এটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন যেহেতু আমি সব দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি সেভ ড্রাফট এখানে ক্লিক করব। এখানে না, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এমপ্লয়মেন্ট সামারি এটা দেখেন, এই যে ওনার টোটাল কিন্তু উনি যে স্যালারি শিটটা দিয়েছে এখানে 4,18,343 টাকা, এটা হলো ওনার টোটাল ইনকাম। এর মধ্য থেকে ট্যাক্স এক্সেম্পটেড অর্থাৎ কর মুক্ত আয় হলো এটা, আর ট্যাক্সেবল ইনকাম হলো এটা 2,51,440। তো উনি পুরুষ, ওনার তো 3,50,000 ওভার না হলে ট্যাক্স আসবে না, এই জন্য ওনার ট্যাক্স আসবে 0। আর যেহেতু ট্যাক্সটা 0 আসবে, এই ধরনের রিটার্নকেই আমরা বলে থাকি 0 ট্যাক্স রিটার্ন। ঠিক আছে, তো মনে রাখবেন ওনার টোটাল কিন্তু হলো 4,18,343। তো উনি কিন্তু এই টাকাটা পাচ্ছে না। আসলে এই টাকাটা পাচ্ছে না কেন? বছর শেষে কিন্তু এটা থেকে কি কি কাটে, উনি যে জিপিএফ এ 1,000 টাকা করে রাখে, 12,000 টাকা কাটে এখান থেকে, তারপরে রেভিনিউ স্টাম্পের কাটে, তারপরে কল্যাণ তহবিলের এখান থেকে কাটে। এগুলি কাটার পরে উনি যা পায় তা কিন্তু আমরা অ্যাসেটে দেখাতে হবে। তাই ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। এখন আমরা কন্টিনিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখন রিবেট অপশনে আসছি। তো রিবেটে দেখেন ইনভেস্টমেন্ট ক্যাটাগরি, আপনার যদি বিনিয়োগ করে থাকেন তাহলে কোন ধরনের বিনিয়োগ করেছেন, লাইফ ইন্স্যুরেন্স হলে এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে লাইফ ইন্স্যুরেন্সের তথ্য এখানে দিবেন। মনে রাখবেন আপনার যত টাকাই হোক আপনাকে সর্বোচ্চ অ্যালাউবেল অ্যামাউন্ট হবে 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকার মধ্যেই আপনাকে রিবেট দিবে। আপনি যদি 20 লাখও রাখেন এখানে 5 লক্ষ টাকায় আসবে। আপনি যদি পরপর 10 লাখ 15 লাখ 20 লাখ রাখেন এখানে এত রেখে লাভ নেই, কারণ আপনাকে সর্বোচ্চ 5 লক্ষ টাকার উপরে রিবেট দেওয়া হবে। হ্যাঁ, তো আমার ক্লায়েন্টের এটা নেই তাই আমি এটা তুলে দিলাম। তারপরে যে ডিপোজিট পেনশন স্কিম যাদের ডিপিএস আছে এটা সিলেক্ট করে তথ্যগুলি এখানে দিবেন। তারপরে অ্যাপ্রুভ সঞ্চয়পত্র যাদের আছে এটা সিলেক্ট করে আপনি ইনভেস্টমেন্ট এটা দেখাই দিতে পারেন। একাধিক সঞ্চয়পত্র যাদের আছে আপনারা এই যে অ্যাড আছে এখানে ক্লিক করে আরেকটা ঘর আসবে, যেহেতু আমি এগুলি ফিল আপ করি না এই জন্য আসে নাই, অ্যাডে ক্লিক করলে আরেকটা ঘর আসবে। এরকম যতটা সঞ্চয়পত্র আছে দেখাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে ইউনিট সার্টিফিকেট, মিউচুয়াল ফান্ড, যারা মিউচুয়াল ফান্ড করেছেন, ইটিএফ আছে, জয়েন্ট ইনভেস্টমেন্ট স্কিম আছে, এটা সিলেক্ট
করে তথ্যগুলি এখানে দিয়ে দিবেন। তো আমার ক্লায়েন্টের এটাও নাই। লিস্টেড স্টকস অর শেয়ারস যাদের আছে এটা সিলেক্ট করে তথ্যগুলি এখানে দিয়ে দিবেন। তো আমার ক্লায়েন্টের এটাও নেই, তুলে দিলাম। জেনারেল প্রভিডেন্ট ফান্ড যাদের আছে তারা এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন। তো আমার ক্লায়েন্টের তো এটা আছে। তো প্রথমে আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখবো। তো আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম। কোন অ্যাকাউন্ট নাম্বারটা? আপনার জিপি স্লিপের উপরের যেটা আছে সেটা কিন্তু, হ্যাঁ। তারপরে টাকাটা এখানে দিয়ে দিব। উনি জিপি ফান্ডে 12,000 টাকা কাটেন, এটা আমি দিয়ে দিব। তো আমি এটা দিয়ে দিলাম। এখন দেখেন অনেকের আরপিএফ আছে, হ্যাঁ, বা পিএফ যেটা প্রভিডেন্ট ফান্ড বা রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড আছে যাদের, এটা সিলেক্ট করে আপনি এমপ্লয়ার নেম অর্থাৎ আপনার নিয়োগকারী কর্তার বা প্রতিষ্ঠানের নাম দিয়ে দিবেন। সেলফ কন্ট্রিবিউশন মানে আপনি কত দেন আর আপনার প্রতিষ্ঠান আপনাকে কত দেয় এটা দিয়ে দিবেন এখানে। তো আমার ক্লায়েন্টের এটা নেই। যারা এমপিভুক্ত শিক্ষক আছেন আপনাদের কিন্তু এটা আছে। আচ্ছা, অ্যাপ্রুভ সুপার অ্যানাউন্স ফান্ড যাদের আছে এটা সিলেক্ট করে আপনারা তথ্যগুলি দিয়ে ফিল আপ করবেন। অ্যাপ্রুভড বেনিভোলেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স ফান্ড। বেনিভোলেন্ট ফান্ড বলতে এখানে ওই যে কল্যাণ তহবিল যেটা, এটার মধ্যে উনি 1800 টাকা, মাসে 150 টাকা করে, বছরে 1800 আমি লিখে দিব, দিলাম। এখন গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম অ্যামাউন্ট যেটা, যাদের গ্রুপ ইন্স্যুরেন্স আছে এখানে দিবেন, আর যাদের নাই তারা এখানে 0 লিখে দিবেন। তো আমি 0 দিয়ে দিলাম। তারপরে দেখেন জাকাত ফান্ড আছে, আন্ডার জাকাত ফান্ড ম্যানেজমেন্ট অ্যাক্ট 2023, হ্যাঁ, সেই অনুযায়ী আপনি যদি জাকাত ফান্ডে থাকে এটা সিলেক্ট করে নেম অফ দ্য জাকাত ফান্ড এন্ড ইনস্টিটিউট এটা দিবেন, ডেট দিবেন, কত কন্ট্রিবিউশন করেছেন এটা দিবেন। তো আমি এটা তুলে দিলাম। আচ্ছা, ইউনিভার্সাল পেনশন স্কিম যাদের আছে এটা সিলেক্ট করে তথ্য দিয়ে এটা ফিল আপ করবেন। তারপরে আদার্স যদি অন্যান্য থাকে ইনভেস্টের বেলায় এখানে দুইটা, ইনভেস্টমেন্ট আন্ডার 6 শিডিউল পার্ট 3 অথবা ইনভেস্টমেন্ট আন্ডার এসআরও, যাদের যেটা এটা সিলেক্ট করে তথ্য দিবেন, আর যাদের এটা সিলেক্ট করে তথ্য দিবেন। আচ্ছা, আমার ক্লায়েন্টের এগুলি নাই, তুলে দিলাম। তো এই পর্যন্ত। তো আমার ক্লায়েন্টের যেহেতু ট্যাক্স নাই অর্থাৎ ট্যাক্স 0, তো আমি এই তথ্যগুলি এখানে না দিলেও হবে, কোনো সমস্যা নেই, কারণ দিলেও আমার কোনো লাভ হবে না এখানে। যদি আমার ট্যাক্স আসতো আর আমি যদি রিবেটে এগুলি দেখাই দিতাম তাহলে এই টাকার উপরে 15% কমিশন পাইলাম হইলে যে আমার ট্যাক্সের থেকে কমতো। তো যাই হোক, দিয়ে দিয়েছি, তাতেও কোনো সমস্যা নেই। এখন সেভ এন্ড কন্টিনিউ আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন আমরা এক্সপেন্ডিচারে আছি। তো ওনার যেহেতু ব্যাংক লোন আছে তাই উনি IT 10B ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ, স্টিল ওয়ান্ট টু সাবমিট, উনি ভেঙে দেখাবেন, এই জন্য ইয়েস দিবেন। আচ্ছা, যদি কারো টিডিএস অর্থাৎ উৎসে কর কর্তন না থাকে অথবা ব্যাংক লোন না থাকে তাহলে আপনারা নো দিয়ে এখানে শুধু 1 বছরের টোটাল খরচ কত এটা লিখে দিবেন। আর যদি আপনার টিডিএস অর্থাৎ উৎসে কর কর্তন করে বা ব্যাংক লোন থাকে আর সেই লোনের ইন্টারেস্ট কাটে তাহলে আপনি ইয়েস দিয়ে তথ্যগুলি ভেঙে দিবেন। তো এক্সপেন্সেস ফর ফুড, ক্লথিং এন্ড আদার এসেনশিয়ালস, উনি আমাকে বলছে যে ওনার 1 বছরে 1,20,000 টাকা এই খাতে খরচ হয়। তারপরে অ্যাকোমোডেশন, ঘরবাড়ি মেরামত বাবদ ওনার 1 বছরে প্রায় 10,000-এর মতো খরচ হয়। অটো ট্রান্সপোর্টেশন, ওনার একটা মোটরসাইকেল আছে, ওইখানে তেল কিনতে হয়, এই হিসাবে মাসে 1,000 হলে উনি 12 মাসে 12,000 টাকা খরচ হয়। আদার ট্রান্সপোর্টেশন, যারা রিক্সা ভাড়া, অটো ভাড়া দিয়ে থাকেন, এটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন। তো আমি উনি বলছে আমাকে 1500 টাকা দিয়ে দিতে, আমি দিয়ে দিলাম। তারপরে হাউস অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্সেস, এখানে ক্লিক করে আপনার বিদ্যুৎ বিল যদি থাকে এটা দিতে পারেন। তো 500 টাকা করে উনি মাসে দেয়, এই জন্য এই হিসাবে বছরে 6,000 টাকা। তারপরে গ্যাস, ওয়াটার, সিওর অ্যান্ড গার্বেজ যাদের আছে, তো উনি গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন, বছরে উনি 5টা ব্যবহার করেন, 5টা হলো 5,15,75 মানে 7,500 টাকা, এটা দিয়ে দিলাম। ফোন, ইন্টারনেট, টিভি চ্যানেল অ্যান্ড সাবস্ক্রিপশনে আছে ওনার 500 করে, 1 বছরে 6,000 টাকা। হোম সাপোর্ট ওনার নাই, এটা 0 দিয়ে দিলাম, অর্থাৎ কাজের লোক নাই বাসায়। তারপর দেখেন এডুকেশনাল এক্সপেন্সেস, ওনার 2টা সন্তান পড়ে, এই হিসাবে ওনার খরচ হয় 12,000 টাকা বলছে আমাকে, দিয়ে দিলাম 1 বছরে। 2টা ঈদে ফেস্টিভ্যাল অ্যান্ড আদার স্পেশাল এক্সপেন্সেস, ফেস্টিভ্যাল পার্টি, এখানে ওনার 2টা ঈদে খরচ হয়, উনি আমাকে বলছে 30,000, আমি এটা 30,000 দিয়ে দিলাম। আপাতত এখানে আর কিছু নেই। তারপর এখানে দেখেন টোটাল এক্সপেন্সেস, এটা আসছে ওনার 2,05,000 টাকা। এখন যাদের ট্যাক্স কাটে আপনার এটা সিলেক্ট করে এই যে উৎস কর কর্তন টিডিএস যেটা কত এটা এখানে বসিয়ে দিবেন। তো আমার ক্লায়েন্টের এটা নেই, এটা আমি অফ করে দিই। এখন ইন্টারেস্ট পেমেন্ট অফ পার্সোনাল লোন, যেটা ওনার লোন যে 12 লক্ষ টাকা তুলেছিল এখান থেকে ইন্টারেস্ট কেটেছে, এটা আমি এখানে বসিয়ে দিব 1 বছরের যেটা। আচ্ছা, এটা কোন অংশটা বসাবেন চলুন একটু দেখি। হ্যাঁ, তো আপনারা যখন ব্যাংক থেকে লোন নেন ট্যাক্স দেওয়ার আগে এরকম একটা স্টেটমেন্ট আনবেন, আনার পরে দেখবেন এখানে আছে ইন্টারেস্ট, এই যে ইন্টারেস্ট, এই যে 1,70,102 টাকা ওনার কেটেছে 1 বছরে। তো আমি এটা দিয়ে দিব এখানে। তো আমি এটা দিয়ে দিলাম। এখানে কিছু লেখার দরকার নেই, আর যদি লেখেন এটা কপি করে, এই যে কপি করে আপনি এখানে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, এটা হাইলাইট হয়ে থাকবে। ওকে। এনভায়রনমেন্টাল সারচার্জ কারা দিবেন? যাদের পরিসম্পদ 4 কোটি টাকার মধ্যে তাদের কোনো সারচার্জ নেই, আর যাদের টোটাল সম্পদ 4 কোটি টাকার উপরে তাদের অবশ্য সারচার্জ আছে। তো যেহেতু ওনার নাই, এটা নিয়ে আমি আলোচনা করলাম না, হয়তো কোনো একটা ভিডিওতে আমি এই সারচার্জ নিয়ে যদি কোনো ক্লায়েন্টের 4 কোটি টাকার উপরে সম্পদ থাকে সেটা দেখিয়ে আমি আলোচনা করব। এক্ষেত্রে আমি এখানে 0 দিয়ে দিব, দিয়ে আমি সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব।
হ্যাঁ, এখানে ক্লিক করার পরে আমরা এখন আসি অ্যাসেট এন্ড লায়াবিলিটিসে। তো অ্যাসেট এন্ড লায়াবিলিটিসের মাঝে এই বছর নতুন একটা অপশন চালু করছে, ওয়ান টু ইম্পোর্ট ডাটা ফ্রম অ্যাসেট এন্ড লায়াবিলিটিস অফ অ্যাসেসমেন্ট ইয়ার 2004-25 সাবমিশন। আপনি যদি 2024-25 যে 2024-25 রিটার্ন সাবমিট করে থাকেন, তাহলে আপনি যদি ইম্পোর্ট এন্ড অটোফিলে ক্লিক করেন, সেই ক্ষেত্রে গত বছরের আপনি যা যা দেখাইছেন সম্পদ এখানে চলে আসবে। তো আমার ক্লায়েন্ট কিন্তু করেছিল, এই জন্য আমি ইম্পোর্ট এন্ড অটোফিল এখানে ক্লিক করব। আচ্ছা, তো ইম্পোর্ট এন্ড অটোফিলে ক্লিক করার পরে কিন্তু আমার সকল তথ্য এখানে চলে আসছে। হ্যাঁ, যে আমি পরে আলোচনা করতেছি। এখন দেখেন আমরা অ্যাসেট এন্ড লায়াবিলিটিস, অ্যাসেট হলো সম্পদ আর লায়াবিলিটিস হলো দায়, মানে আপনি যদি কোনো লোন টোন তুলে থাকেন এটা দিতে হবে, যেমন আমার ক্লায়েন্টের আছে দেখাবো। তো এই ক্ষেত্রে দেখেন যারা বিজনেস ক্যাপিটাল ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে যদি আপনারা টাকা ইনভেস্ট করেন তাহলে আপনারা এইটা দিবেন, এইটা দিয়ে নেম অফ দ্য বিজনেস, ব্যবসার নাম দিবেন, টোটাল বিজনেস অ্যাসেট দিবেন, বিজনেসে কত টাকার সম্পদ আছে, তারপরে দায় কত টাকার আছে। তো টোটাল সম্পদ থেকে দায় বাদ দিয়ে যেটা, এটা হলো বিজনেস ক্যাপিটাল, অটোমেটিক এখানে চলে আসবে। তো আমার ক্লায়েন্টের এটা নাই, তুলে দিলাম। আচ্ছা, এখন দেখেন নন এগ্রিকালচার প্রপার্টি, আমার ক্লায়েন্ট এটা গত বছর দেখাইছে, আমি যখন ইম্পোর্ট এন্ড অটোফিলে ক্লিক করছি তখন অটোমেটিক এটা চলে আসছে। হ্যাঁ, তো এই সম্পদটা যদি আপনাদের থাকে তাহলে এটা রাখবেন, আর যদি এটা বিক্রি করে দেন, বিক্রি করে দিয়ে সেই টাকা দিয়ে আপনি কি করেছেন তা কিন্তু এই অ্যাসেটে দেখাইতে হবে। আর যদি নতুন কোনো সম্পদ আরো কিনে থাকেন তাহলে এডে ক্লিক করে আপনি এখানে দেখাই দিবেন। তো আমার ক্লায়েন্ট আর কিনে নাই, এই জন্য আমি এটা ডিলিট করে দিব। তারপরে দেখেন এখানে অ্যাডভান্স মেড ফর নন এগ্রিকালচার প্রপার্টি, অনেকেই বাড়ির জন্য জায়গা কিনেছেন, মানে কিস্তি হিসেবে দিচ্ছেন অ্যাডভান্স। হ্যাঁ, মানে সবকিছু দেওয়ার পরে আপনি জায়গাটা আপনার নামে পাবে, সেই ক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে এখানে তথ্যগুলি দিয়ে দিবেন। তো আমার ক্লায়েন্ট এটাও নাই, তুলে দিলাম। এগ্রিকালচার প্রপার্টি, অনেকে কৃষি জমি কিনেছেন বা পৈতৃক সূত্রে পেয়েছেন, আপনারা এটা সিলেক্ট করে এখানে দেখাই দিবেন। আর অবশ্যই এই বছর ভ্যালুটা যদি পৈতৃক সূত্রে বা গিফট পেয়ে থাকেন এখানে জিরো দিতে পারবেন না, এখানে অবশ্যই আপনারা সম্পদের মূল্যমান দিতে হবে। তো আমার ক্লায়েন্ট এটা নিয়ে তুলে দিলাম। তারপরে দেখেন শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, এগুলি যাদের আছে, প্রাইস বন্ড আছে না, যাদের প্রাইস বন্ড আছে আপনারা কিন্তু এখানে ক্লিক করে দেখাই দিবেন। তারপরে যাদের সঞ্চয়পত্র আছে এখানে ক্লিক করে তথ্য দিবেন, যাদের ফিক্সড ডিপোজিট মানে এফডিআর আছে এখানে ক্লিক করে তথ্য দিবেন, যাদের ডিপিএস আছে এখানে ক্লিক করে তথ্য দিবেন। লোনস গিভেন্স টু আদার, অনেকে অন্যকে লোন দিয়ে থাকেন, দিলে আপনারা এখানে ক্লিক করে এখানে পার্টিকুলারটা দিবেন, এটাই দিবেন লোন গিভেন্স টু আদার বা লোন গিভেন্স টু, আপনি যাকে দিয়েছেন তার সাথে আপনার সম্পর্কটা কি এটা দিয়ে দিবেন। যেমন লোন গিভেন্স টু নেইবার, লোন গিভেন্স টু রিলেটিভ, লোনস গিভেন টু মাই ওয়াইফ, লোনস গিভেন টু মাই সান, এগুলি। তারপর নেম অফ দ্য বোরোয়ার, যাকে দিয়েছেন তার নামটা এখানে দিবেন। তারপর টিন অফ দ্য বোরোয়ার, যাকে দিয়েছেন তার টিন নাম্বার দিবেন। তারপর অ্যামাউন্ট, কত টাকা দিয়েছেন এটা এখানে দিবেন। আচ্ছা, আমার ক্লায়েন্ট এটা করে নাই, এটা তুলে দিলাম। প্রভিডেন্ট ফান্ড এন্ড আদার ফান্ড, এই যে এখানে ক্লিক করে প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ ফান্ড যাদের আছে এখানে আপনারা এটা দিয়ে দিবেন। তো নেম অফ এমপ্লয়ার, তো আমার ক্লায়েন্ট যেহেতু প্রাথমিক শিক্ষক এই জন্য আমি জেলা প্রাথমিক শিক্ষা অফিস অর্থাৎ ডিপিইও এটা দিয়ে দিব। এই যে ডিপিইও সদস্য নামগঞ্জ এটা দিয়ে দিলাম। পার্টিকুলার্স অফ দ্য ফান্ড, এটা কি জিপিএফ না প্রভিডেন্ট ফান্ড, তো এটা জিপিএফ, আমি এখানে জিপিএফটা লিখে দিব। তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিব, জিপিএফ এর যে অ্যাকাউন্ট নাম্বার ওই স্লিপের উপরে যেটা সেটা এখানে বসাইবেন। তারপরে ব্যালেন্স অ্যামাউন্ট, টোটাল যে ক্লোজিং ব্যালেন্সটা ওনার কত এই টাকাটা এখানে দিয়ে দিবেন। তো আমি এটা দিয়ে দিই, তো আমি এটা দিয়ে দিলাম। তারপরে আদার ফিনান্সিয়াল অ্যাসেট যদি থাকে আপনারা এটা সিলেক্ট করে দিয়ে দিতে পারেন। তো আমার ক্লায়েন্টের এটা নাই তাই এটা দিলাম না। মোটর কার, যদি মোটর সাইকেল থাকে এটা দিয়ে দিবেন। তো আমার ক্লায়েন্টের একটা মোটর সাইকেল আছে, আমি এটা দিয়ে দিই। প্রথমে রেজিস্ট্রেশন নাম্বারটা আমি দিব, আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম। টাইপ অফ পার্টিকুলার, আমি স্ক্রল করে একটু নিচের দিকে যাই। আচ্ছা, তারপরে টাইপ অফ পার্টিকুলার, এটা কি মোটর সাইকেল নাকি এটা দেখাই দিব। তারপর টাইপ অফ একুয়েশন, এটা উনি কিনেছে। ইঞ্জিন ক্যাপাসিটি 110 সিসি, ইউনিটটা সিসি এটা দিয়ে দিব। তারপরে অ্যামাউন্ট, এটা উনি 1,10,000 টাকা দিয়ে কিনেছে, এটা আমি দেখাই দিব। তো আমি দেখাই দিলাম। তারপরে দেখেন গোল্ড, ডায়মন্ড, জেমস অ্যান্ড আদার আইটেমস, এটা গত বছরের তথ্য থেকে এখানে আসছে। যদি অনেকে গিফট দেখেছেন, গিফট দেখে এখানে 0 দিয়েছেন, কিন্তু না, এই বছর পরিপত্রের আইন অনুযায়ী এখানে অবশ্যই 0 দিতে পারবেন না, তার মূল্যমান যা তা দিয়ে দিবেন এবং পরে দেখাই দিবেন যে এটা আপনি গোল্ড ভ্যালুটা গিফট, হ্যাঁ এটা দেখাই দিবেন, কোনো সমস্যা নেই। আপনারা অনেকে মনে করেন এখানে টাকা দিলেই মনে ঝামেলা, এখানে টোটাল টাকা যদি আপনার 4 কোটি ওভার না হয় তাহলে আপনার চিন্তার কোনো কারণে আপনার যত সম্পদ দেখাই দিবেন। হ্যাঁ, তারপরে দেখেন যদি গোল্ড আরো নতুন কিনে থাকেন এডে ক্লিক করে আপনি লিখতে পারেন। তো আমার ক্লায়েন্ট আর লেখে নাই, এই জন্য আমি এটা তুলে দিলাম। তারপরে ফার্নিচার, এই যে ফার্নিচার উনি গত বছর যা ছিল তাই আছে, নতুন কোনো কিছু কিনে নাই, এজন্য আমি যা আছে তাই দেখাই দিলাম। যদি আপনাদের নতুন কিছু আরো কিনে থাকেন তাহলে এটা অ্যাড করে আপনি এখানে দিয়ে দিবেন। আর যদি এখান থেকে কোনো কিছু বিক্রি করে থাকেন এটা মাইনাস করে দিবেন, যেটা বিক্রি করে দিয়েছেন এটা মাইনাস করে দিবেন এবং সেই টাকা সম্পদের কোথায় আছে এটা দেখাই দিবেন। তারপরে দেখেন এখানে বলছে আদার অ্যাসেটস অফ সিগনিফিকেন্ট ভ্যালু, তো আমার ক্লায়েন্টের এটা নাই এই জন্য দিলাম না। ক্যাশ অ্যান্ড
ফান্ড আদার আউটসাইড, যদি আপনার ব্যাংকে থাকে এটা সিলেক্ট করবেন, করে আপনি ব্যাংকের নাম দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন। হ্যাঁ, কোন টাইপে আছে ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ব্যাংকের নাম দিবেন, ড্রপ ডাউন বাটনে ক্লিক করে কোন ব্যাংকে আছে এখান থেকে নামটা সিলেক্ট করে দিবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিবেন এবং ব্যালেন্সটা দিয়ে দিবেন। তো আমার ক্লায়েন্টের ব্যাংকে টাকা নাই, এটা তুলে দিলাম। ক্যাশ ইন হ্যান্ডে ওনার গত বছরের তথ্যটা কিন্তু গত বছরের 5 লক্ষ টাকা ছিল, এবার কিন্তু ওনার এখানে কমেছে। তো ওনার হাতে এখন আছে 3 লক্ষ টাকা, আমাকে বলছে যে আমার ক্যাশ ইন হ্যান্ডে 3 লক্ষ টাকা আছে। আচ্ছা, তো এটা আমি দিয়ে দিলাম। তারপরে দেখেন লায়াবিলিটিস অর্থাৎ ওনার দায় হলো উনি যে ব্যাংক থেকে লোন তুলেছে এই জন্য এটা সিলেক্ট করছে, বোরোয়িং ফ্রম ব্যাংক অর আদার এফআই। তো এখানে উনি ব্যাংকের নামটা দিয়েছে যে ব্যাংক থেকে লোন তুলেছে। আপনার যদি লোন থাকে আপনি যে ব্যাংক থেকে তুলেছেন এটা দিয়ে দিবেন, তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, তারপরে কোন পারপাসে তুলছেন, পার্সোনাল লোন না কনজুমার লোন এখানে উল্লেখ করে দিবেন, তারপরে কত টাকা তুলেছেন। উনি গত বছর কিন্তু 12 লক্ষ টাকা তুলেছিল, এই বছর কিন্তু ওনার এখানে আর 12 লক্ষ টাকা নেই, কারণ এই বছর উনি ইন্টারেস্ট দিয়ে কমে গেছে, যা আমরা ওনার এক্সপেন্ডিচারে দেখেছি। তো ওনার কত আছে এটা আমি দিয়ে দিই এখন। তো ওনার ইন্টারেস্ট কাটার পরে এখানে আছে 10,29,898 টাকা, তো এটা লিখে দিব। তো আমি এটা লিখে দিলাম। এখন দেখেন আর তো ওনার নাই, এই জন্য আমরা নিচের দিকে যাই যে অ্যানুয়াল লিভিং এক্সপেন্সেস, ওনার এক বছরে ব্যয় 3,75,102 টাকা। তারপরে এই যে এটা, আচ্ছা এটা তুলে দিয়ে আমি বোঝাচ্ছি আপনাদের। লস ডিডাকশন আদার এক্সপেন্সেস, ওই যে আপনি বেতন থেকে বলছিলাম কর্তন করে, সেই কর্তনগুলি আপনি এখানে দেখাই দিবেন। যেমন আমি দেখাচ্ছি এখানে, যেমন পার্টিকুলারটা আমি এখানে দিব ডিডাকশন অফ জিপিএফ, তো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন দেখেন ওনার কাটে কত, প্রতি মাসে 1,000 করে, 12 মাসে 12,000 টাকা, এটা লিখে দিব, দিয়ে দিলাম। তারপরে আরো তো কাটে, তাই না? কি কাটে? কল্যাণ তহবিল, এই জন্য এটা অ্যাড করলাম। এখানে ক্লিক করার পর এটা অ্যাড করছি। এখানে ওয়েলফেয়ার ফান্ড এটা দিয়ে দিব, তো আমি ওয়েলফেয়ার ফান্ডটা দিয়ে দিলাম। এখন কত কাটে? প্রতি মাসে 150 টাকা করে, এক বছরে 1800 টাকা, তো এটা আমি লিখে দিব, এখানে দিয়ে দিলাম। আরেকটা কর্তন কিন্তু ওনার বেতন থেকে হয়ে থাকে, সেটা হলো রেভিনিউ স্টাম্প, এটাও আমি এখানে দেখিয়ে দিব। তো আমি রেভিনিউ স্টাম্পটা ওনার 150 টাকা কাটে, এটা আমি লিখে দিই, তো লিখে দিলাম। আর কোনো কর্তন ওনার নেই, তো এটা কিন্তু অবশ্যই আপনারা বেতন থেকে যা যা কাটে এটা আপনি এখানে দেখাই দিবেন। হ্যাঁ, তারপরে আমরা স্ক্রল করে নিচের দিকে যাই। ইনকাম শোন ইন দ্য রিটার্ন, অর্থাৎ ট্যাক্সেবল ইনকাম যেটা এটা শো করবে এখানে, আর ট্যাক্স এক্সেম্পটেড অর্থাৎ কর মুক্ত ইনকাম যেটা এটা এখানে শো করবে। আর আদার রিসিপ্ট আমরা এখন এটা দিব না, আদার রিসিপ্টটা আমরা এটা অফ করে দিব। আর এটা কিন্তু অটোমেটিক চলে আসছে, নেট ওয়েলথ এট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, এটা অটোফিলে ক্লিক করছি তখন এটা অটোমেটিক চলে আসছে। এখন নিচে দেখেন এই যে মাইনাস যে টাকাটা আসছে, এই যে 1,45,086 টাকা, ঠিক আছে? তো এই টাকার সম্পদ উনি এখানে বেশি দেখাচ্ছে, তো এটা কমাইতে হবে। হয় সম্পদ দিয়ে কমাবেন, যেমন আপনি ওনার ক্যাশ ইন হ্যান্ডে এটা কমাই দেন। হ্যাঁ, ক্যাশ ইন হ্যান্ডে কমাই দিলে এখানে জিরো আসবে। আমি দেখাই আপনাকে, ক্যাশ ইন হ্যান্ডে দেখাবেন। এই যে এই টাকাটা আমরা এখান থেকে কপি করে নিয়ে যাই, ক্যাশ ইন হ্যান্ডে দেখাইতে পারেন, কারণ এটা এনবিআর যাচাই করবে না। এখানে এই যে বসাই দিলাম, ঠিক আছে? যেহেতু মাইনাস আসছে তাহলে আপনি সম্পদ কমাইবেন, আর যদি এখানে নিচে যদি প্লাস আসে তাহলে আপনি অবশ্যই সম্পদ আরো বাড়াইবেন। তো ওনার যেহেতু এখানে মাইনাস আসছিল, আমি ওনার ক্যাশ ইন হ্যান্ডে কমাই দিচ্ছি। এই ক্ষেত্রে আমার ডিফারেন্সটা দেখেন জিরো চলে আসছে। তো গতবারের তুলনায় এবার কি হয়েছে দেখেন, সম্পদ আগে ছিল 1,99,935 টাকা, এই বছর দেখেন ওনার গ্রস ওয়েলথ হলো 12,59,124 টাকা। তো টোটাল লায়াবিলিটিস হলো 10 লক্ষ, মানে উনি ব্যাংকে দিতে হবে এই টাকাটা। এই টাকা দেওয়ার পরে এই টাকা সহই কিন্তু এই টাকা ছিল। হ্যাঁ, দেখেন তো এই টাকা থেকে এই টাকা মাইনাস দেওয়ার পরে ওনার নেট ওয়েলথ হয়েছে 2,29,226 টাকা, আগে ছিল কিন্তু এটা। তো কই থেকে আসলো? ওনার বেতনও কিন্তু আগের চেয়ে এবছর বাড়ছে, বেতন থেকে কিছু অংশ আসে, আর এগুলি মিলাইয়া এখন ওনার টোটাল গতবার থেকে এই বছর বৃদ্ধি পাইছে কত? 29,291 টাকা। গত বছর ছিল 1,99,935 নেট ওয়েলথ, এবার হচ্ছে 2,29,226। তো এর থেকে গতবার যদি আমি বাদ দেই তাহলে ওনার বৃদ্ধি পাইছে 29,291 টাকা। তো এটা ক্যালকুলেট করে ওনার কিন্তু ডিফারেন্স জিরো আসছে। তো এই অবস্থায় আমি এখন সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করার আগে বলিনি, আমি যে আমার ক্লায়েন্টের তথ্যগুলি দিয়ে ইনপুট দিলাম, হয়তো আপনাদের অনেকের সাথে এভাবে মিলে যাবে, আবার অনেকের আরো অন্যান্য তথ্য আছে যেগুলি আমার ক্লায়েন্টের নেই। তো আপনারা যারা অনলাইনে প্রথমবার রিটার্ন সাবমিট করতে যাচ্ছেন, হয়তো আগে অফলাইনে দিয়েছেন কিন্তু অনলাইনের ক্ষেত্রে আপনি প্রথমবার দিতে যাচ্ছেন, হ্যাঁ, অনেকেই আপনারা এখানে জিরো দিচ্ছেন। কখনো নেট ওয়েলথে আপনারা জিরো দিবেন না। সবচেয়ে বড় কথা হলো, আপনি যেহেতু অনলাইনে প্রথমবার দিতে যাচ্ছেন, আপনি একজন অভিজ্ঞ লয়ার দ্বারা অর্থাৎ এক্সপার্ট ইনকাম ট্যাক্স লয়ার দ্বারা অথবা এনবিআর থেকে ট্রেনিং প্রাপ্ত কোনো লোক দ্বারা কাজগুলি করাবেন, নিজে নিজে করতে যাবেন না। যদি একবার নিজে ভুল করে ফেলেন, পরবর্তীতে আরেকজনকে দিয়ে করাতে গেলে এই হিসাব মিলাতে কিন্তু অনেক কষ্ট হয়। হ্যাঁ, তো এই জন্য আপনাদের প্রতি আমার পরামর্শ থাকবে, অবশ্যই আপনারা প্রথমবার যারা অনলাইনে রিটার্ন জমা দিতে যাচ্ছেন, আপনারা একজন এক্সপার্ট লয়ার বা এনবিআর থেকে ট্রেনিং প্রাপ্ত ব্যক্তির মাধ্যমে কাজগুলি করে থাকবেন। আচ্ছা, করার পরে সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব।
এখানে ক্লিক করার পরে আমরা এই পেজে আসলাম। এখন আমরা যদি টান মেরে নিচের দিকে যাই তো এই যে দেখেন ফাইনাল পেয়েবল, এখানে টোটাল অ্যামাউন্ট পেয়েবল এই যে 0, আর পেয়েবল যেটা ওনাকে পে করতে হবে 0 টাকা, মানে কোনো পে করতে হবে না, ইহাকেই জিরো রিটার্ন বলে। আশা করি কথাটা মনে থাকবে। আচ্ছা, তো এই অবস্থায় আমি ক্লায়েন্টের সাথে কথা বলেছি। তো ইব্রাহিম ভাই, আপনার কাজটা আমি শেষ করছি, আপনি কি দেখবেন নাকি সাবমিট করে দিব? সাবমিট করে বলেন তাহলে, আমরা তো দেখছেন। তো সাবমিট করে দিই না? আচ্ছা আচ্ছা, আমি সাবমিট করে আপনার হোয়াটসঅ্যাপে অ্যাকনোলেজমেন্ট কপি, ট্যাক্স সার্টিফিকেট আর রিটার্ন কপি, হ্যাঁ, এগুলি পাঠাই দিতেছি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি আমার ক্লায়েন্টের অনুমতি নিয়েছি, যা আপনারা শুনতে পেয়েছেন। তো উনি বলেছে এটা আমি সাবমিট করে দিতে, তাই আমি প্রসিড টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক করে এটা ছেড়ে দিব। হ্যাঁ, এই পেজে এসে আপনি যদি রিটার্নটাকে বাংলায় দেখতে চান তাহলে বাংলাতে ক্লিক করবেন, আর যদি ইংলিশে রাখতে চান তাহলে ইংলিশে রাখবেন। তো আমার ক্লায়েন্ট বলছে যে এটা ইংলিশে রাখার জন্য, তো আমি ইংলিশে রাখলাম। এখন আমি স্ক্রল করে নিচের দিকে চলে যাই, গিয়ে এই যে দেখেন সাবমিট রিটার্ন, এটা ক্লিক করব। করার পরে আমি ইয়েসে ক্লিক করব। এটা কিন্তু ওই যে রিটার্ন সাবমিট সাকসেসফুল। এখান থেকে আমি অ্যাকনোলেজমেন্ট কপিটা ডাউনলোড দিয়ে নিব। তারপরে এই যে ডাউনলোড এখানে ক্লিক করব। এরপরে আমি এখান থেকে এই যে উপরে দেখেন মাইক্রোসফট, এটার আমি সেভ এস পিডিএফ দিব। দেওয়ার পরে এই যে সেভ দেখেন, সেভ ক্লিক করব, করে আমি ফোল্ডারে রেখে দিব। আচ্ছা, তারপরে এই যে ট্যাক্স রেকর্ড এখানে ক্লিক করব। এখান থেকে আমি এই যে ট্যাক্স সার্টিফিকেট ডাউনলোড দেওয়ার জন্য এখানে ক্লিক করব। এখান থেকে আমি যে টোটাল ইনকাম, নেট ওয়েলথ এবং পেড ট্যাক্স এটি দেখাই দিব। এখানে এটি চলে আসছে। এখন আমি এই যে ডাউনলোড এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এখানে সেভ এস পিডিএফ থাকা অবস্থায় আমি সেভে ক্লিক করব এবং আমার আগের জায়গার মধ্যে এটা সেভ হয়ে যাবে। তারপরে আমি রিটার্নটা ডাউনলোড দেওয়ার জন্য এখানে ক্লিক করব। এটা আমি স্ক্রল করে নিচে চলে যাব, একবারে গিয়ে এই যে প্রিন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে সেভ এস পিডিএফ থাকা অবস্থায় আমি সেভে ক্লিক করব। তারপরে আমি এই যে সেভ এখানে ক্লিক করব। এটা কিন্তু সেভ হয়ে গেছে। সবশেষে আমি এখান থেকে লগ আউট হয়ে বের হব। তো আমি লগ আউট হয়ে বেরিয়ে গেলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।